বছরের ঐতিহ্যবাহী পত্রিকা নতুন গতি, নতুন রূপে, নতুন পথে। নমস্কার, আমি দেবজিৎ মুখার্জি নতুন গতির ফেসবুক পেজ থেকে লাইভে এসেছি আর নিয়ে এসেছি আপনাদের কাছে লেটেস্ট নিউজ, লেটেস্ট আপডেটস। তো সরাসরি আপনাদেরকে আমাদের প্রথম নিউজে নিয়ে চলে যাব। কী সেই প্রথম নিউজ? কয়লা পাচারকাণ্ডে সিবিআই তলবে সাড়া দিলেন শওকত মোল্লা। তো কয়লা পাচারকাণ্ড বাই নাও আশা করি আপনারা সবাই জেনে গেছেন যে ঘটনাটি ঠিক কী আর কোন দিকে গড়াচ্ছে। তো আজ শওকত মোল্লাকে নিয়ে কী ঘটনা ঘটেছে? এর আগে নিজাম প্যালেসে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল শওকত মোল্লাকে, কিন্তু সেই সময় তিনি জানিয়েছিলেন যে কোনো রকমের রাজনৈতিক বা প্রশাসনিক কোনো কাজে ব্যস্ত ছিলেন বলেই তিনি হাজিরা দিতে পারেননি এবং 15 দিন সময়ও চেয়েছিলেন। এরপরে আজকে যখন তাকে হাজিরা দেওয়ার জন্য ডাকা হলো, তিনি সময় মতো এবং অ্যাকর্ডিং টু দ্য রুলস তিনি আজকে হাজিরা দিলেন। তবে এরপরে এই ব্যাপারটি ঠিক কোন দিকে গড়াবে সেটা আমরা সময়ের সাথে সাথেই জানতে পারবো। তবে বলে রাখা ভালো, গতকাল এই মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন ত্রিপুরা সফরে গেছিলেন রাজনৈতিক প্রচারের জন্য, ত্রিপুরার আসন্ন নির্বাচনের জন্য, বিধানসভা নির্বাচনের জন্য, সেই সময় তার অনুপস্থিতিতে সিবিআই তার স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করেছিলেন। যদিও এটার জন্য তৃণমূল নানাভাবে কটাক্ষ করেছিলেন, নানাভাবে আক্রমণ করেছিলেন সিবিআইয়ের এই অ্যাক্টিভিটিকে। তো এরপরে এই কয়লা পাচারকাণ্ডে যে লাগাতার সিবিআই ইন্টারফেরেন্স হচ্ছে আমাদের রাজ্যে, তো শুধু কয়লা পাচারকাণ্ডে না, এসএসসি বলুন, টেট সংক্রান্ত বিষয়ে বলুন বা গরু পাচারকাণ্ডে বলুন, এছাড়া নানা বিষয়ে যে সিবিআই ইনভেস্টিগেশনের নির্দেশ দেওয়া হয়েছে, এরপর এই জিনিসগুলি রাজ্য সরকার কীভাবে সামাল দেবে সেটা আমরা আগামী সময় ঠিক টাইমের সাথে জানতে পারবো। সরাসরি এবার আপনাদেরকে আমাদের দ্বিতীয় নিউজে নিয়ে চলে যাচ্ছি। আর আজকের আমাদের দ্বিতীয় নিউজ রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে এবং অত্যন্ত একটি ইম্পর্টেন্ট নিউজ অ্যান্ড ইম্পর্টেন্ট স্টেজ অ্যাট দিস পয়েন্ট অফ টাইম। তো আমাদের দ্বিতীয় নিউজ, মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা বৈঠকে থাকছে না আপ, বিজেডি ও টিআরএস। তো এই যে রাষ্ট্রপতি নির্বাচন, যে আসন্ন রাষ্ট্রপতি নির্বাচন, এর আগে বিভিন্ন রাজনৈতিক দল নিজেদের রাজনৈতিক ঘুঁটি সাজিয়ে নিচ্ছে নিজেদের স্বার্থের জন্য। তো এই রাষ্ট্রপতি নির্বাচন একটা উপলক্ষ মাত্র। আসল লক্ষ্য মমতা বন্দ্যোপাধ্যায়ের হচ্ছে 2024-এর লোকসভা নির্বাচন। এই লোকসভা নির্বাচনের আগে তিনি একটি বড় মিশন গড়ে রেখেছেন, বিরোধী জোট করার, বিজেপি বিরোধী দলগুলিকে একসাথে জোটে আনার একটি বড় উদ্দেশ্যে তিনি দিল্লি সফরে রওনা দিয়েছেন এবং আজকে তিনি একটা বৈঠকও ডেকেছেন। গতকাল তিনি শরদ পাওয়ারের সাথে বৈঠকও করেছেন। তো ঠিক কী খবর দিয়েছে সূত্রের খবর, সোনিয়া গান্ধী এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা ও শরদ পাওয়ারের মধ্যস্থতায় কংগ্রেস আজকে বৈঠকে থাকছে। এর আগে যে টিএমসি আর কংগ্রেসের মধ্যে একটা লাগাতার একটা কনফ্লিক্ট চলছিল, সেই বিষয়টিকে মানে 2024-এর লোকসভা নির্বাচনকে যে সামনে রেখে এই কনফ্লিক্টকে তারা কোনো রকমে দূরে রেখে আজকে বৈঠকে একসঙ্গে বসেছেন। সেখানে মমতা কেজরিওয়ালের সুসম্পর্ক থাকলেও রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে মেপে পা ফেলতে চাইছে আপ। তো আম আদমি পার্টি অর্থাৎ অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি এই রাষ্ট্রপতি নির্বাচনের বিষয় একটু মেপে বুঝে শুনে পা ফেলতে চাইছেন, মানে প্রতিটি বিষয় তিনি স্ট্র্যাটেজিক্যালি এগোতে চাইছেন। তবে নবীন পটনায়ক মানে বিজেডির প্রধান নবীন পটনায়কের ব্যাপারটা এখনও ধোঁয়াশায় রয়ে গেছে। তিনি কি করবেন এখনও সরাসরি বিরোধীরা কিছু জানতে পারেনি, মানে অপোজিশন অ্যালায়েন্সের ক্ষেত্রে কি কোন দিকে এগোবে ব্যাপারটা তারা বিরোধীরা এখন অবধি কিছু জানতে পারেনি। তবে এই ইস্যুতে সিদ্ধান্ত কী নেবে আপ সেটা পরে জানা যাবে। তবে বৈঠকে হাজির থাকছে বিরোধী শিবিরের বাকি অধিকাংশ দলই। মল্লিকার্জুন খার্গে, জয়রাম রমেশ এবং রণদীপ সিং সুরজেওয়ালাকে পাঠাচ্ছে কংগ্রেস, যেহেতু সোনিয়া গান্ধী এই মুহূর্তে করোনায় আক্রান্ত রয়েছেন এবং রাহুল গান্ধীকে ইডি তলব করছে লাগাতার। রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী এরা যেহেতু একটু ইডি রেডারে রয়েছেন, তো এই সময় যারা অন্য বড় নেতারা আছে কংগ্রেসে তারাই এই বৈঠকে পার্টিসিপেট করবে। এমনকি এই বৈঠকে নিজেদের প্রতিনিধিকে পাঠাচ্ছে সিপিআইএম, থাকবেন সিপিআইয়ের সাংসদও। সিপিএম ও টিএমসি এর আগে আমরা যে এই বিষয়টি যুদ্ধ লাগাতার দেখে এসেছি স্টেট লেভেলে, এবং এই সময় ন্যাশনাল লেভেল অ্যালায়েন্সের কথা ভেবে তারা এই কনফ্লিক্টকে দূরে রেখে তারা এই বৈঠকে অংশগ্রহণ করেছেন একসাথে। মমতার এই বৈঠকে জেডিএসের পক্ষ থেকে হাজির থাকবেন প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবেগৌড়া এবং তার ছেলে এবং তার পুত্র এইচডি কুমারস্বামী। হাজির থাকবেন ওমর আবদুল্লাহ, মেহবুবা মুফতি, তেজস্বী যাদব, টিআর বালুর মতো নেতারা। তবে সমাজবাদী পার্টি এখানে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় যা সিদ্ধান্ত নেবেন সেটা তারা একদম মেনে চলবেন। তবে এই ক্ষেত্রে রাষ্ট্রপতি নির্বাচনকে দেখতে গেলে কেন রাষ্ট্রপতি নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিরোধী জোটের কাছে, কারণ 2024 আর বেশি দিন নেই, হাতে গুনে আর 1.5 বছর বাদেই 2024-এর লোকসভা নির্বাচন। তো তার আগে বিভিন্ন রাজনৈতিক দল নিজের ঘুঁটি সাজিয়ে নিতে চাইবেন। তো বিরোধীরা মমতা বন্দ্যোপাধ্যায়ের মূল উদ্দেশ্য কেন্দ্র থেকে মানে দিল্লি থেকে
বিজেপিকে সরানো। তো সেই উদ্দেশ্যে তিনি কি করেছেন, সব বিরোধী দলগুলোকে একজোট করার চেষ্টা করছেন এবং একজোট করে যাতে একটা ন্যাশনাল লেভেলে একটা বড় অ্যালায়েন্স হতে পারে বিজেপির মোকাবিলা করার জন্য। এবার সরাসরি আপনাদেরকে আমাদের তৃতীয় নিউজে নিয়ে চলে যাচ্ছি। আমাদের তৃতীয় নিউজ, ন্যাশনাল হেরাল্ড মামলায় ফের ইডি দপ্তরে রাহুল গান্ধী। এই নিয়ে তৃতীয়বার ইডি দপ্তরে রাহুল গান্ধী ন্যাশনাল হেরাল্ড মামলায় হাজিরা দিয়েছেন সিবিআই এর কাছে। তো আজকেও ঠিক একই ঘটনা ঘটে, প্রোটেস্টাররা ডেমনস্ট্রেশন নিয়ে যান, তারপর পুলিশের সাথে ক্ল্যাশ হয়, তারপর পুলিশ তাদেরকে অ্যারেস্ট করে, এই লাগাতারই বিষয় চলেই রয়েছে। তবে এই বিষয়ে আরও একটি ব্যাপার ঘটেছে, গান্ধী মূর্তির পাদদেশ থেকে কংগ্রেস আজকে কংগ্রেস দলটি আজকে রীতিমতো তার সমর্থকদের সাথে একটি প্রোটেস্ট মার্চ করেন এবং তারপরে যা জানা গেছে যে আগামী দিনে কংগ্রেস একটি বড় পদক্ষেপ নিতে চাইছে। কংগ্রেসের সদর দপ্তর আপাতত তালা মেরে রাখা হয়েছে। বুধবারের আগে আপাতত অশোক গেহলট এবং ভূপেশ বাঘেল ছাড়া কেউ অ্যাক্সেস করতে পারবে না। তো এখান থেকে কয়েকটা প্রশ্ন উঠে আসছে, এই যে লাগাতার যদি আপনি দেখেন শুধু কংগ্রেস যে জাতীয় স্তরে কংগ্রেসকে আক্রমণ করা হচ্ছে তা না, আপনি যদি স্টেট লেভেলে যান তাহলে টিএমসিকে আক্রমণ করা হচ্ছে, মহারাষ্ট্রে এরকম আক্রমণ চলছে। তো বিভিন্ন আঞ্চলিক দলগুলোকে যে আক্রমণ করে চলেছে, তো এর জন্য কি একটা ন্যাশনাল লেভেলে একটা বড় অ্যালায়েন্স আমরা দেখতে পাবো? কারণ এই জিনিসটার ভুক্তভোগী একা কংগ্রেস কিন্তু নয়, এই জিনিসটা মাথায় রাখতে হবে। তো এবার সরাসরি আপনাদেরকে আমাদের চতুর্থ নিউজে নিয়ে চলে যাচ্ছি। আমাদের চতুর্থ নিউজ, যোগী সরকারের বুলডোজার রাজনীতির নিন্দা করে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এন.ভি. রামানাকে চিঠি লিখেছেন 12 জন আইনজীবী। তো এই বুলডোজার রাজনীতি অত্যন্ত এখন হাইলি ডিবেটেড একদম টপিকের মধ্যে চলে এসেছে। কেউ কেউ বুলডোজার রাজনীতি পক্ষে গেছেন, কেউ কেউ বিপক্ষে গেছেন। তো কোথায় ব্যাপারটা ঠিক এগোচ্ছে, কিন্তু আইনজীবীরা ব্যাপারটা ঠিক উল্টো মনে করছে। কি মনে করছেন আইনজীবীরা? চিঠির লেখকদের মধ্যে যারা যারা রয়েছেন তাদের নাম পড়ে শোনাই। সুপ্রিম কোর্টের বিচারপতি বি সুদর্শন রেড্ডি, ভি গোপাল গৌড়া, এ.কে. গাঙ্গুলি সহ নানা হাইকোর্টের প্রাক্তন বিচারপতিরা। তাদের সঙ্গে রয়েছেন উকিলরাও তাদের অ্যাকম্পানি করেছেন। এবার ঠিক চিঠিতে কি বলা হয়েছে আপনাদেরকে একবার পড়ে শোনাই। শান্তিপূর্ণ বিক্ষোভ করছিলেন প্রতিবাদীরা, কিন্তু তাদের কথা বলার সুযোগ দিচ্ছে না উত্তরপ্রদেশের সরকার। যোগী সরকার এখানে যে অভিযোগ করা হচ্ছে, যোগী সরকার যারা প্রতিবাদীরা শান্তিপূর্ণ প্রতিবাদ করছে তাদেরকে বলার কোনো সুযোগ তো দিচ্ছে না, উল্টে আধিকারিকদের নির্দেশ দেওয়া হচ্ছে তাদেরকে যথাযোগ্য শাস্তি দিতে, আরও ভায়োলেন্সের জন্য তিনি এনকারেজ করছেন। এখানে যা বলা হয়েছে, উল্টে তাদের বিরুদ্ধে হিংসাত্মক পদক্ষেপ করতে উৎসাহ দিচ্ছে রাজ্য সরকার। আধিকারিকদের বিশেষ নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী নিজেও। তিনি বলেছেন, দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে দোষীদের, যেন ভবিষ্যতে আর কেউ এই ধরনের কাজ না করতে পারে। আইনের শাসন ভেঙে পড়েছে যোগীরা, যেটা প্রথমে তারা বলে ধরছে যে আইনের যে শাসন রুল অফ ল ইজ নো মোর দেয়ার ইন রাম রাজ্যে, যোগী আদিত্যনাথ রাম রাজ্যে। মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে। সাংবিধানিক অধিকারকে যে আমাদের যে হিউম্যান রাইটস, যে ন্যাশনাল লেভেলে যে আমাদের যে হিউম্যান রাইটস আমাদের যে মানব অধিকার, সেটাকে কমপ্লিটলি লঙ্ঘন করা হচ্ছে, ভায়োলেট করা হচ্ছে। সাংবিধানিক অধিকারকে রীতিমতো হাস্যকর পর্যায়ে নিয়ে গেছে। এহেন পরিস্থিতিতে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ করা অত্যন্ত প্রয়োজন। যদি আপনাদের বলে রাখা ভালো, সুপ্রিম কোর্ট নিজের ইনিশিয়েটিভ থেকে আগে পেগাসাস স্ক্যান্ডেল বা মাইগ্রেন্ট ওয়ার্কাররা যে এক রাজ্য থেকে আরেক রাজ্যে যাচ্ছেন, এই বিষয়ে সুপ্রিম কোর্ট আগে নিজের ইনিশিয়েটিভ থেকে হস্তক্ষেপ নিয়েছে। তো এই বিষয়ে ঠিক সুপ্রিম কোর্ট কী করবে সেটা আমরা পরবর্তী অধ্যায়তে জানতে পারবো। এবার সরাসরি নিয়ে যাচ্ছি আপনাদেরকে আমাদের পঞ্চম নিউজে। 12 ঘন্টার বেশি সময় ব্ল্যাকআউট পাকিস্তানে। তো এবার আপনাদেরকে একটু ওয়ার্ল্ড লেভেলের নিউজের দিকে নিয়ে যাই। পাকিস্তানে এই মুহূর্তে যে একটা ইকোনমিক ক্রাইসিস চলছে সেটা নিশ্চয়ই আপনারা সবাই জানেন। নতুন সরকার এখন পুরোপুরি শরীফ পরিবারের আন্ডারে। তো কী ব্যাপারটি, জ্বালানির অভাবে বিদ্যুৎ তৈরি করা যাচ্ছে না। এদিকে আশঙ্কাও আরও বাড়িয়ে প্রশাসন জানিয়ে দিয়েছে আগামী দিনে ব্ল্যাকআউটের সময়সীমা আরও বাড়ানো হতে পারে। পাক প্রশাসন এখানে সরাসরি বলে রেখেছেন যে আগামী দিনে ব্ল্যাকআউট আরও বাড়ানো হতে পারে। 12 ঘন্টা, এই মুহূর্তেই সেটা 12 ঘন্টা স্টেজে পৌঁছে গেছে, সেটা পরে 16-17 ঘন্টা হতে পারে। যদিও এর আগে পাক প্রশাসন কিন্তু কয়েকটি গাইডলাইন্স দিয়েছিলেন কী করে বিদ্যুৎ বাঁচানো যায়। সেই গাইডলাইন্সগুলি কী ছিল? গাইডলাইন্সগুলি ছিল, বহু অফিসেই ওয়ার্ক ফ্রম হোম বাধ্যতামূলক করা হয়েছিল। বিয়ের অনুষ্ঠান রাত 10টার মধ্যে শেষ করার নির্দেশ দেওয়া হয়েছিল। রাস্তার আলো নির্দিষ্ট সময়ে নিভিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। এছাড়া সীমাবদ্ধ করে দেওয়া হয়েছিল শীততাপ নিয়ন্ত্রণ যন্ত্রের ব্যবহার। তো এইগুলি বেসিক গাইডলাইন্স দেওয়া হয়েছিল যাতে বিদ্যুৎ নিয়ন্ত্রণে আনা যায়। কিন্তু এই মুহূর্তে যা দেখা যাচ্ছে, দিস ইজ নট অ্যাট অল এনাফ। এর থেকে আরও বেশি কিছু পাকিস্তান সরকারকে ভাবতে হবে।
মূল্যবৃদ্ধির হার 13.8% পৌঁছেছে এই মুহূর্তে। 13.8% মূল্যবৃদ্ধির হার পৌঁছেছে, যার ধাক্কায় খাদ্য সংকটও অত্যন্ত বেড়েছে। যেইটা আমি বলছিলাম, ইকোনমিক ক্রাইসিস পাকিস্তানে চরম। এবার প্রশ্ন যেটা উঠে আসছে, সবাই আশা করি আপনাদের বোঝাতে হবে না কী প্রশ্ন উঠে আসছে, ঠিক এরকমই সেম কন্ডিশন হয়েছিল শ্রীলঙ্কায়, মানে ইনিশিয়াল স্টেজটা এরকমই ছিল। তো এবার পাকিস্তানও কি সেই পথে হাঁটছে? এবার যদি শ্রীলঙ্কার মতো অবস্থা হয়, তাহলে পাকিস্তানের পরবর্তী পদক্ষেপ কী হবে? কারা বাড়াবে সাহায্যের হাত? আর যদি পাকিস্তান শ্রীলঙ্কার মতো চীনের দিকে হাত পাতে, চীনের কাছে ঋণের জন্য হাত পাতে, সেই ডেট ট্র্যাপে কি আরও জর্জরিত হবে পাকিস্তান? সেটা জানতে পারবো আমরা পরবর্তী অধ্যায়। নিয়ে যাচ্ছি আপনাদেরকে আমাদের ষষ্ঠ নিউজে। মারিউপোলের পরে সেরেভদনস্কের শহর প্রায় দখল করে ফেলেছে রাশিয়া। তো এখনও পর্যন্ত এই মুহূর্তে এটাই জানা গেছে যে সেরেভদনস্কের যে শহরটা, সেটা এই মুহূর্তে অনেকটাই দখল করে ফেলেছে রাশিয়া। তো ঠিক কী খবর এসেছে আমাদের কাছে? সেখানে আটকে পড়েছেন সাধারণ মানুষ, কিন্তু তাদের এই মুহূর্তে উদ্ধার করা সম্ভব হচ্ছে না, কারণ যে মেইন ব্রিজ, মানে যে একমাত্র সংযোগকারী সেতুটি, সেটা ধ্বংস করে দিয়েছে রাশিয়া। তবে আপাতত মারিউপোলের মতো তারা একটি কেমিক্যাল কারখানায় আশ্রয় নিয়েছেন, মানে সাধারণ মানুষ ও সৈন্যরা এই মুহূর্তে। স্থানীয় গভর্নর সের্জাই গাদাই যিনি স্থানীয় গভর্নর, তিনি জানিয়েছেন রুশ হামলায় গোটা শহর তছনছ হয়ে গেছে। শহর থেকে বেরোনোর পথও বন্ধ করে দিয়েছে রুশ সেনা। এই সম্পর্কে জেলেনস্কি বলেছেন এলাকায় মারাত্মক সংঘর্ষ চলছে। তবে এই মুহূর্তে আরও জানা গেছে যে নানা রোগে আক্রান্ত ইউক্রেনের সাধারণ মানুষ। তো কী সেই যে বিভিন্ন ইকোনমিক ক্রাইসিস যাচ্ছে, খাদ্যের অভাবে নানাভাবে আক্রান্ত হয়ে পড়ছেন সাধারণ মানুষ, অসুস্থ হয়ে পড়ছেন। এছাড়াও মানুষকে যেখান সেখান কবর দিয়ে দিচ্ছে রুশ সেনারা। তো এর জন্য কি যে জীবাণু, সেটা জীবাণুগুলো আরও ছড়িয়ে যাচ্ছে মানুষ থেকে মানুষের মধ্যে। সৈন্যরাও আক্রান্ত হচ্ছেন এই জীবাণুতে। সরাসরি চলে যাচ্ছি আপনাদেরকে নিয়ে আমাদের সেভেন্থ নিউজে। আমাদের সেভেন্থ নিউজ একটু হেলথ রিলেটেড সাইডে এবার নিয়ে চলে যাই আপনাদেরকে। গত 24 ঘন্টায় লাফিয়ে বাড়ল দেশের দৈনিক করোনা সংক্রমণ। তো করোনা কেসেস, যেটা আমি গতকাল বলেছিলাম, ইটস ইনক্রিজিং ডে বাই ডে, মানে ইটস গেটিং মাল্টিপ্লাইড অন আ ডেইলি বেসিস। তো এবার আরও বাড়ছে, এক লাফে অনেকটাই বাড়লো করোনা সংক্রমণ। তো আজকে ঠিক কী বলা হচ্ছে, মানে আজকের কোভিড রিপোর্টে ঠিক কী বলছে? বুধবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী গত 24 ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছে 8,822 জন। গতকাল যেটা 6,500 ছিল, সেটা আজকে 1,08,822 জনে চলে গেছে, মানে মোর দ্যান 20% ইনক্রিজ হয়ে গেছে। মানে যেটা বলেছিলাম ডেলি 20%-এর মতো করে ইনক্রিজ করছে ইনফেকশন। তো আজকেও ঠিক তেমনই একটা ফিগার দেখা গেল। এর মধ্যে শুধু মহারাষ্ট্রেই আক্রান্ত হয়েছেন 2900 জনের বেশি, মানে রাউন্ড অ্যাবাউট 3000 মহারাষ্ট্রতেই ইনফেক্টেড, মানে অ্যাবাউট 40% অফ দ্য টোটাল করোনা কেসেস তো মহারাষ্ট্র থেকে এই মুহূর্তে আসছে। বর্তমানে সে রাজ্যে অ্যাক্টিভ কেসের সংখ্যা 18,000-এরও গণ্ডি ছাড়িয়েছে। বাড়ছে হাসপাতালে ভর্তির হারও। আরও চিন্তার কারণ হলো এই রাজ্যে নতুন দুটি BA.5 ভ্যারিয়েন্টের সন্ধানও পাওয়া গেছে। মানে করোনার নতুন যে ভ্যারিয়েন্ট, সেটা এই রাজ্যতে মানে সন্ধান পাওয়া গেছে। মানে এইবার মানে মহারাষ্ট্র আবার হটস্পট হয়ে উঠবে না তো করোনা? আর যদি হয়ে ওঠে, বা পরবর্তী পদক্ষেপ কী হতে পারে কেন্দ্রীয় সরকার, মানে আবার কি কোনো আমরা লকডাউনের দিকে এগোচ্ছি? স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিন আরও কি বলছে? স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিন অনুযায়ী ভারতে একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন 15 জন। দেশে এখনও পর্যন্ত কোভিডে মোট মৃতের সংখ্যা 5,24,792। ভয়ে ধরিয়ে গত 24 ঘন্টায় অনেকটাই বাড়ল সক্রিয় রোগের সংক্রমণও, যে সংখ্যাটা, যে অ্যাকচুয়াল ফিগার, সেটাও বেড়েছে। বর্তমানে দেশে অ্যাক্টিভ কেসের সংখ্যা 53,637। গোটা দেশে অ্যাক্টিভ কেসের হার বেড়ে দাঁড়িয়েছে 0.12%, মানে এটা বেড়ে দাঁড়িয়েছে, মানে ইটস ইনক্রিজিং, যেটা আমি প্রথম দিকেই বলে রেখেছি, মানে ঠিক এইভাবে আপওয়ার্ড গ্রাফটা যাচ্ছে। তবে এসবের মধ্যে একমাত্র স্বস্তি সুস্থতার হার, এখানে একটা প্লাস পয়েন্ট আছে। পরিসংখ্যান অনুযায়ী এখনও পর্যন্ত দেশে 4,26,67,088 জন করোনা থেকে মুক্ত হয়েছেন, যার মধ্যে গত 24 ঘন্টায় করোনা থেকে সেরে উঠেছেন 5,718 জন। সুস্থতার হার রাউন্ড অ্যাবাউট 99%, যেটা খুবই ভালো ফিগার। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকে দেওয়া তথ্য জানাচ্ছে এখনও পর্যন্ত দেশে 195,50,00,000-এর বেশি ডোজ করোনার টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে গতকাল ভ্যাকসিন পেয়েছেন 13 লক্ষের বেশি। টিকাকরণের পাশাপাশি করোনা রোগী চিহ্নিত করতে জোর দেওয়া হচ্ছে টেস্টিংয়েও, মানে টেস্টিং সংক্রান্ত আরও বেশি করে টেস্টিং বাড়ানো হবে, যাতে করোনা এফেক্টেড কারা, যেটা স্পট আউট করা যায়। গতকাল দেশে 4,40,278 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তো এবার সরাসরি আপনাদেরকে আমাদের অষ্টম নিউজে নিয়ে চলে যাব। আমাদের অষ্টম নিউজে হেলথ রিলেটেড ইস্যু নিয়ে, বা একটু স্টেট লেভেলের করোনা ইস্যুস নিয়ে।
তো কি আমাদের অষ্টম নিউজ, সামান্য বেশি রাজ্যের দৈনিক করোনা সংক্রমণ। তো গতকালের থেকেও আমাদের রাজ্যের যে দৈনিক করোনা সংক্রমণ তা সামান্য একটু বৃদ্ধি পেয়েছে। তো কি বলছে স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট? রাজ্য স্বাস্থ্য দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী গত 24 ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছেন 135 জন, যদিও এদিন টেস্টিংয়ের সংখ্যা গতকালের তুলনায় অনেকটাই বেশি। দিন কয়েক আগেও দৈনিক সংক্রমিতের সংখ্যা 50-এর মধ্যেই ছিল, যেটা আমি আগেও বলেছিলাম 20 থেকে 40 থেকে 50 থেকে 100, এবার 100 গণ্ডি পেরিয়ে গেছে। তো কোথাও না কোথাও স্টেট ইজ নট ইন আ ফেভারেবল পজিশন অ্যাট দিস পয়েন্ট অফ টাইম। তবে গত 4 দিনে তা অনেকটাই বেড়েছে যে সংখ্যা, যেটা আমি গতকাল বলেছিলাম, আজও এক সেমই কথা রিপিট করব। 24 ঘন্টায় পজিটিভিটি রেট 1.85%, বাট কিন্তু আগের দিনের তুলনায় তা কম্পারেটিভলি একটু কমে আছে, একটু কমের পজিশনেই রয়েছে। রাজ্যে এখনও পর্যন্ত করোনা পজিটিভ হয়েছেন 20,20,544 জন, তবে তার মধ্যে প্রায় 99% রিকভার করে ফেলেছে, উইচ ইজ আ গুড সাইন অ্যাট দিস পয়েন্ট অফ টাইম। সব মিলিয়ে এ রাজ্যে মারণ ভাইরাসের বলি মোট 21,206 জন। তবে এবার বুলেটিন কি বলছে, হেলথ বুলেটিন আবার কি বলছে, অন্য কথা। বুলেটিন বলছে একদিনে রাজ্যে কোভিডে সুস্থ হয়েছেন 57 জন, মানে কোভিড থেকে রিকভার করেছেন। এখনও পর্যন্ত বাংলার 19,98,472 জন ভাইরাসের বিরুদ্ধে লড়াই জয়ী। বর্তমানে সুস্থতার হার 98.91%, যেটা একটু আগেই বললাম। রিকভারি রেট অ্যারাউন্ড 99%, মানে 98.91, ক্লোজ টু 99%ই বলা যায়। আপাতত হোম আইসোলেশনে রয়েছেন 844 জন, আর হাসপাতালে ভর্তি 22 জন করোনা আক্রান্ত। এদিকে বর্তমানে রাজ্যে সক্রিয় করোনা রোগীর সংখ্যা লাফিয়ে বেড়ে দাঁড়িয়েছে 866 জন। কোভিড বিধি উঠে গেলেও সংক্রমণ রুখতে নমুনা পরীক্ষা চলছে। একদিনে 7,298টি নমুনা পরীক্ষা হয়েছে। এখনও পর্যন্ত মোট 2,54,16,400টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এটা হচ্ছে অ্যাকচুয়াল ফিগার অ্যাট দিস পয়েন্ট অফ টাইম। টেস্টিংয়ের পাশাপাশি টিকাকরণেও জোর দেওয়া হয়েছে। গত 24 ঘন্টায় করোনা টিকায় ডোজ দেওয়া হয়েছে 53,582 জনকে। তো এই মুহূর্তে যে লাগাতার যে করোনার যে ডেলি কোভিড কেসেসে বৃদ্ধি হচ্ছে, সে আপনি ন্যাশনাল লেভেলে বলুন কি স্টেট লেভেলে বলুন, তো আবারও বারে বারে এই প্রশ্নটা উঠেই আসছে, রাজ্য সরকারের পদক্ষেপ কী হবে? আবার কি একটা লকডাউনের দিকে যাবে, নাকি কোনো পার্শিয়াল লকডাউন হবে, নাকি আবার সেই কন্টেনমেন্ট জোন বেসিসে লকডাউন করা হবে? তো কী হবে সেই সব কিছু আমরা পরবর্তী আপডেট পেলেই আপনাদের জানাতে পারবো। চলে যাচ্ছি সরাসরি আমাদের নবম ও দশম নিউজে। এই নবম ও দশম নিউজ ফ্রম দ্য ওয়ার্ল্ড অফ স্পোর্টস, মানে স্পোর্টস রিলেটেড, তবে দুটোই ক্রিকেটের বিষয়। নবম নিউজটি হচ্ছে আইপিএলের বিষয়, আইপিএল আপকামিং যে আইপিএল হবে সেই বিষয়। তো কী বলা হয়েছে আপকামিং আইপিএলের বিষয়? 1.5 মাসের বদলে পরের আইপিএল হবে 2.5 মাসের, এমনটাই জানালেন কে ভারতীয় বোর্ড সচিব, মানে ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ। তিনি জানালেন, আমরা যে সাফল্য পেয়েছি তা নিয়ে আমরা রীতিমতো আপ্লুত। এটাই প্রমাণ করে দিচ্ছে ভারতীয় ক্রিকেট কিভাবে এগিয়ে চলেছে। এবারে আইপিএল সর্বমোটে হয়েছিল 74টি ম্যাচ, তবে আগামী দিনে সেটা বেড়ে হবে 94টি ম্যাচে। তিনি এমনও জানিয়েছেন তিনি ওয়ার্কলোড ম্যানেজমেন্টে ভিভিএস লক্ষ্মণের সঙ্গে কথা বলবেন, যদি পরিস্থিতি এমনও হতে পারে যে ভারতের দুটো দল দুটো আলাদা জায়গায় খেলবে, মানে কেউ যদি হোমে খেলে, কেউ ওভারসিজে খেলবে, কেউ অ্যাওয়েতে খেলবে, এরকম ব্যাপার স্যাপার হতে পারে আগামী দিনগুলোতে। ভবিষ্যতে এমন হতে পারেই বলে জানিয়েছে যে ভারতের দুটো দল আলাদা আলাদা দেশে দুটো আলাদা আলাদা সিরিজ খেলবে। একটা দেশে টেস্ট সিরিজ চললে অন্য দেশে সাদা বলের সিরিজ চলবে। সেই লক্ষ্য নিয়েই এগোচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড। তবে ভারতীয় ক্রিকেট বোর্ড এটা কেন করছে? প্রথম এখানে যে প্রশ্ন উঠে আসছে, বেঞ্চ স্ট্রেংথ কি টেস্ট করার জন্য এটা করা হচ্ছে। তবে এটাও ভুলে গেলে চলবে না, আগামী বছর 2023 ক্রিকেট ওয়ার্ল্ড কাপ, তো সেই কারণে হয়তো বেঞ্চ স্ট্রেংথগুলোকে টেস্ট করার জন্যই এই ধরনের স্ট্র্যাটেজি নিচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড। তবে কেন কী কারণে করছে সেটা আমরা আগামী সময় জানতে পারবো। এবার সরাসরি আপনাদেরকে আমাদের দশম নিউজে নিয়ে চলে যাচ্ছি, আমাদের শেষ নিউজে। সিরিজে জীবিত রইল টিম ইন্ডিয়া। তো কোন সিরিজের বিষয়ে কথা বলছি আপনাদেরকে আর নতুন করে আশা করি আমাদের বোঝাতে হবে না। সেটি হলো ভারত বনাম দক্ষিণ আফ্রিকা T20 সিরিজ। তো প্রথম দুটি T20 ম্যাচে দক্ষিণ আফ্রিকা জয় করলেও গতকালের যে থার্ড T20 ম্যাচে ভারত কামব্যাক করলো, অর্থাৎ ভারত 48 রানে দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছে। তো সুতরাং এখনও টিম ইন্ডিয়া ইজ স্টিল অ্যালাইভ ইন দ্য সিরিজ। তবে গতকালের ম্যাচে যে কয়েকটি ভালো পয়েন্ট দেখা গেছে, যে ইয়াং গানস মানে আমাদের যে যুব টিম ইন্ডিয়া অত্যন্ত ভালো পারফর্ম করেছেন। ওপেনার ঋতুরাজ গায়কোয়াড় আর ঈশান কিষান অত্যন্ত ভালো ব্যাটিং করেছেন। গতকাল ওপেনার ঋতুরাজ গায়কোয়াড় তিনি তার প্রথম অর্ধশত রান করেন T20-তে, 35 বলে 57 রান। ঈশান কিষানও 35 বলে 54 রান করেন। ওপেনিং স্ট্যান্ড ভালো হওয়ার জন্য শেষে হার্দিক পান্ডিয়ার দুর্ধর্ষ ব্যাটিংয়ের জেরেই 179 রানে পৌঁছায় টিম ইন্ডিয়া 20 ওভারে 5 উইকেট হারিয়ে। তবে বোলিংয়েও দুর্ধর্ষ বোলিং পারফরমেন্স দেখা গেছে ভুবনেশ্বর কুমার, হর্ষল পটেল, ইউজবেন্দ্র চাহেল, অক্ষর পটেলের থেকে।
তো ব্যাটিং আর বোলিং দুদিকেই ব্যালেন্স করে রেখেছে টিম ইন্ডিয়া। তার মানে এতে কি বোঝাচ্ছে টিম ইন্ডিয়া গত 2 ম্যাচে যা ভুল করছিল সেখান থেকে শিখছে, সেরকমই কি কিছু ব্যাপার হয়ে আসছে? তো আগামী 4th T20-তে টিম ইন্ডিয়া কী করবে সেটা আমরা 4th T20 ম্যাচেই জানতে পারবো। টিল দেন অল দ্য বেস্ট টু টিম ইন্ডিয়া ফর দ্য আপকামিং 4th T20 ম্যাচ। আর এখন অবধি আমাদের যে নিউজ আপডেটসগুলো সেটা অ্যাজ অফ নাও এখানেই আমরা শেষ করছি। পরবর্তী আপডেটস পেলে আগামীকাল আমরা ফিরে আসবো আপনাদের কাছে। আর আমাদের বিষয়ে জানতে হলে আমাদের ইউটিউব চ্যানেল নতুন গতিতে সাবস্ক্রাইব করুন। টিল দেন, গুড ইভিনিং। দেশ ও দশের টাটকা আপডেট পেতে সাবস্ক্রাইব করুন নতুন গতির ইউটিউব চ্যানেল।